আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পেপারে এমসিকিউ, যেখানে আমরা কিনা টপ 50 এমসিকিউ নিয়ে ডিল করব। এর আগে আমরা ফার্স্ট পেপারের উপরে টপ 50 এমসিকিউ নিয়ে অলরেডি ভিডিও করেছি। এবারেও কেমিস্ট্রির উপরেও ভিডিও করা আছে, তোমরা চাইলে চ্যানেলটা একবার ঘুরে দেখলে দেখতে পারবে আর কি। এর বাইরেও আমি যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে সবগুলো ভিডিওর লিঙ্ক আসলে তোমাদেরকে দিয়ে দিব। আগে একটা জিনিস বলে রাখি, এই 50টা এমসিকিউ থেকে কি হুবহু আসবে কিনা? উত্তর হচ্ছে যে সরাসরি আসতেও পারে, আবার নাও পারে। কিন্তু তুমি এইখানে যে সকল টাইপ থেকে তোমাকে করানো হয়েছে প্রশ্নগুলোর উত্তর, তো সেই টাইপগুলো থেকে অবশ্যই আসবে। এই জন্য তুমি শুধুমাত্র প্রশ্ন সলভের দিকে নজর না রেখে কোন টাইপ থেকে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে সলভ করা হয় সেদিকে একটু ভালোভাবে নজর রাখবে আর কি। তাহলে চলো শুরু করতেছি। প্রথমেই দেখতেছি, একটি ত্রুটিপূর্ণ দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং ফুটন্ত পানিতে 95 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দিবে? ওকে, তা আগে একটা জিনিস বলে রাখি, যে তুমি যখনই দেখবা যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে তোমাকে প্রশ্ন করেছে, তোমার কাছে একটা ফর্মুলা জেনে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা আসলে কোনটা? যে টেম্পারেচার অ্যাকচুয়াল সমান হচ্ছে টেম্পারেচার ফল্টি, মানে যে ত্রুটিপূর্ণ যে টেম্পারেচারটা দেওয়ার কথা সেইটা, মাইনাস হচ্ছে টি লোয়ার, এটা হচ্ছে টি হায়ার মাইনাস টি লোয়ার ইন্টু হচ্ছে 100। ওকে, এই ফর্মুলাটা তুমি ইউজ করবা। এখানে যেহেতু আমাকে বলছে যে টেম্পারেচারটা বের করতে বলছে, এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সঠিক পাঠ দিবে, টি অ্যাকচুয়ালটাকে আমি ধরে নিলাম যে টি টেম্পারেচারের মধ্যে দিবে। তো ওই টেম্পারেচারের যে ফল্টি যেটা, সেটা ধরলাম যে আসলে টি, আর টি লোয়ার তাহলে কত? এই যে এইটা হচ্ছে আমার কাছে লোয়ার 5টা, তাই না? তো সেটা কত আসলে 5। টি হায়ারটা কত আমার কাছে? হায়ারটা হচ্ছে 95, আর এখানে আসলে কত? এটা হচ্ছে 5 ইন্টু কত? ইন্টু হচ্ছে আমাদের কাছে 100। যদি আমরা সবকিছু এবারে গুণ করি, তাহলে থাকলো কত? 90t সমান হইল কত? 100t মাইনাস আসলো কত? 500, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে সলভ করতে যাই, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? থাকবে হলো 10t সমান হইলো 500, তাই তো? তাহলে t সমান থাকবে হইলো কত? 50। তাহলে এইটা হচ্ছে তোমার কাছে কিন্তু অ্যান্সার কি ভাইয়া। ওকে, আমি কিছু কিছু জায়গায় আসলে একটু ছোটখাটো এই স্টেপগুলো স্কিপ করার চেষ্টা করছি, কারণ এই জায়গায় তোমাকে আসলে স্টেপগুলো স্কিপ করে করে এই ক্যালকুলেশনগুলো করা লাগবে হাতে কলমে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটা কোনটা? তাহলে হচ্ছে 50টা আর কি। তাহলে পরের প্রশ্নটাও দেখি কি নিয়ে। পরের প্রশ্নটা ঠিক এক্স্যাক্টলি এটা নিয়ে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু এত, মানে হচ্ছে লোয়ারটা হচ্ছে এত, তাহলে স্টিম বিন্দু ধরলাম, এটা হচ্ছে হায়ারটা হচ্ছে তাহলে ধরলাম এত। তো যখন থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, ত্রুটিপূর্ণ যেহেতু বলছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে টি ফল্টিটা, ঠিক আছে? এটা তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? তাহলে খেয়াল করে দেখো, আমাদের কাছে আছে সেলসিয়াস, তার মানে আসবে উত্তর কিসে? সেলসিয়াস। সেটাকে কনভার্ট করতে হবে কোথায়? ফারেনহাইটের মধ্যে আর কি। ওকে, তাহলে আমরা দেখি টি অ্যাকচুয়ালটা, তাই না? টি অ্যাকচুয়ালটা সমান কত? টি ফল্টি। টি ফল্টিটা কত ভাইয়া? টি ফল্টিটা হচ্ছে আমাদের কাছে এখন দেওয়া আছে 52। তাহলে লোয়ারটা কত? লোয়ার হচ্ছে 5 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইড বাই হবে হচ্ছে 99 মাইনাস হলো 5 ইন্টু আসতেছে কত? 100। তাহলে দেখি কত হয়। তাহলে আসলো 47 ডিভাইডেড বাই আসলো 94 ইন্টু হলো 100। তো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 2, তাহলে আলটিমেটলি থাকতেছে কত? 50। তাহলে এই 50 ডিগ্রি সেলসিয়াসকে আমাকে কনভার্ট করতে হবে কোথায়? ওই ফারেনহাইট স্কেলের মধ্যে কনভার্ট করতে হবে আর কি। ওকে, তাহলে চলো করি। তাহলে হচ্ছে সি সেলসিয়াস স্কেল ডিভাইডেড বাই হলো 5 সমান হলো এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হলো 9। এইটা করলে আমরা কিনা ফারেনহাইট স্কেলটা পাবো। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে উপরে যাবে হচ্ছে 50, নিচে আসলো 5 সমান আসলো এফ মাইনাস 32 ডিভাইড বাই আসলো 9। তাহলে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে 10 এফ মাইনাস 32 ডিভাইড বাই আসলো 9। তাহলে এফ সমান কি দাঁড়াচ্ছে? 90 প্লাস 32 ইন টোটালি 122 ডিগ্রি ফারেনহাইট আসতেছে অ্যান্সারটা আর কি, তাই না? তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? অ্যান্সার হবে হচ্ছে 2 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এরপরে তাহলে যাচ্ছি কোথায়? যে পরের প্রশ্নের দিকে। একটি সিস্টেমে গ্যাসের চাপ হচ্ছে এত, তাহলে ধরলাম এটা হচ্ছে আমার কাছে প্রেশার। এই চাপটা যদি আমরা স্থির রেখে দিলাম, রেখে দিয়ে আমরা কি করতেছি? তাপশক্তি সরবরাহ করছি। তাপশক্তি মানে কিউ সরবরাহ করছি। তাহলে এই প্রক্রিয়ায় সিস্টেমটির আয়তন এইটা ছিল V1 থেকে খুব ধীরে ধীরে, মানে সমষ্ণ তাপমাত্রার মধ্যে, সমষ্ণ প্রক্রিয়া যেটাকে বলতেছে, প্রসারিত হয়ে V2 তে কনভার্ট হয়েছে আর কি। তাহলে সিস্টেমটির অন্তঃস্থ শক্তি কত? অন্তঃস্থ শক্তিকে আমরা ইউ দিয়ে মানে প্রকাশ করি আর কি, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা জানি, কিউ সমান ইউ প্লাস পি ডেল ভি, আমরা কিন্তু এটা জানি, তাই না? আমাকে বের করতে বলছে কি এর মান, আসলে ইউ এর মান। এই সময় তাহলে কিউ হবে কিউ মাইনাস পি ইন্টু ডেল ভি। ডেল ভি মানে কি? আয়তনের পরিবর্তন। কিউ এর মান কত? কিউ এর মান দেখো 600 দেওয়া আছে, 600 কিন্তু কিলো জুল। তাহলে কি করতে হবে? 10 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে।
পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে 10⁵ প্যাসকেল, 1.0 তো এই জন্য আমি এটাকে 10⁵ ধরে নিছি একবারই। আর ডেল ভি কত, ডেল ভি দেখছে কত বলো তো, এই V2 মাইনাস V1 করলে ডেল ভি পাওয়া যাবে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে কত 1.5, তাহলে বিয়োগ করে দিলে কত হবে 0.5 হবে এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে কত আসতেছে 0.5 আর কি। এবার তাহলে একটা কাজ করি ক্যালকুলেশন করার স্বার্থে, 6 ইন্টু 10⁵ লেখা যায় কিনা, হ্যাঁ লেখা যায়। এটাকে কি লেখা যায় 0.5 ইন্টু 10⁵ লেখা যায়, লিখলাম। তো যদি আমরা বিয়োগ করে ফেলি 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত আসে আমাদের কাছে, আসে হচ্ছে 5.5, আসে হচ্ছে কত, আসে হচ্ছে আমাদের কাছে 5.5 ইন্টু 10⁵, এটা আসতেছে অ্যান্সারটা। ওকে, কিন্তু আমাকে বলছে কি সে আসলে কিলো জুলে অ্যান্সার বের করতে হবে, তার একটা কাজ করি। তার কাজটা হচ্ছে এরকম 5.5 এর সাথে 10 স্কোয়ার রাখলাম, আবার 10 কিউব করছি আর কি, দেখো 5টাকে ভেঙে দিছি। তাহলে যদি 10 স্কোয়ারটা মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয় 550 হয়, আর 10 কিউব যেটা এটাই তো আমার কাছে কিলো, তাই না ব্যাপারটা, হ্যাঁ। তাহলে এটার জন্য আমি তাহলে কি করতে পারতেছি, কিলো জুল একবার লিখতে পারতেছি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা, এই যে 550, তাহলে কোনটা হবে, সি নাম্বারটা হবে আমাদের কাছে উত্তরটা আর কি, তাই না ভাই ব্যাপারটা। ওকে, এবার সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিজের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে, দেখি তো। আমরা এইটাই তো লিখছিলাম না তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে এই যে কিউ মানে কি তাপ, আর হচ্ছে পি ডেল ভি যেটা না, এই যে পি ডেল ভি এটাকে আসলে কিসের কথা বলে, এটা হচ্ছে কাজ বলে, ডাব্লু। তার মানে কি বলতেছে, তাপ আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আর কি, মনে থাকবে কথাটা। আচ্ছা এখানে যদি বলে রাখি তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্র যেটা আছে না, ওটা তোমার যে থার্মোমিটার যেটা, ওটা দিয়ে আমরা যেটা বডির যে টেম্পারেচারটা যেটা মাপি আর কি, তো এটা কিন্তু আসলে শূন্যতম সূত্রের একটা ভালো প্রয়োগ, এটা কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে চাইলে। এবার তাহলে চলে যাই 5 নম্বরে, 10 গ্রাম পানি 4°C থেকে 10°C তাপমাত্রায় উন্নীত করতে হলে কত ক্যালোরি তাপ লাগবে, কিসের ইউনিটে এসে বলো তো, ক্যালোরি ইউনিটে এসে। আর টেম্পারেচারের পরিবর্তন কত হয়েছে, টেম্পারেচারের পরিবর্তন মানে ডেল টি, সেটা হচ্ছে 10 কেলভিন বা 10°C, কোনো প্রবলেম কিন্তু নাই। আচ্ছা তাহলে আমরা কি জানি এবার, কিউ সমান আমরা জানি এম এস ডেল টি, ডেল থিটা। তাহলে এম এর মান কত 10 গ্রাম, 10 গ্রামকে আমি কি করলাম কেজিতে কনভার্ট করলাম আর কি, এই জন্য 10⁻³ দিয়ে কি করছি আমি আসলে মাল্টিপ্লাই করছি, ইন্টু কি করতেছি এস এর মান কত, এস এর মান কোথায়, পানির জন্য বলছে তাই না, তাহলে পানির জন্য এস এর মান কত 4200 আর কি পানির জন্য। ডেল টি এর মান কত, ডেল টি এর মান হচ্ছে 10। এবার যদি আমি গুণ করে দিই তাহলে কত আসবে, খেয়াল করে দেখো তো একটু, 10⁻⁻1, কিন্তু কেন -1 আসলো, এই 10 গুণ করলে 10⁻² হয়, তাহলে 10⁻³ আর 2 এসব হিসাব নিকাশ করলে কত আসবে 10⁻1 ইন্টু কত 4200, সেখান থেকে যদি আমি 10⁻1 দিয়ে আবার মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 420 আসতেছে, 420 আসলো আমার কাছে কিসে, জুলে আসছে। আর জুল থেকে যেতে হবে আমাকে কোথায়, কিলো জুল। আচ্ছা তাহলে জুল থেকে কিলো জুল যাওয়ার জন্য তাহলে উপায় কি, যে এই জায়গায় তুমি তাকে কি করো, তুমি হচ্ছে তাকে এই 4.2 দিয়ে ভাগ করো আর কি, তাহলে তুমি কিসে চলে যাবা, ক্যালোরিতে চলে যাবে আর কি, তাহলে ব্যাপারটা। তাহলে কি করতে পারি উপরে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে তাহলে কি থাকলো 42 কাটিয়ে দিচ্ছি, তাহলে 10 থাকলো, তাহলে 10 ইন্টু 10 তাহলে কত থাকবে আমাদের কাছে 100, তাহলে অ্যান্সার তাহলে কত হবে 100 ক্যালোরি আর কি। তাহলে কোনটা অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে ব্যাপারটা। ওকে, এবার যাচ্ছি হচ্ছে কোথায়, একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে 0°C, তার মানে ধরলাম এটা হচ্ছে আমাদের কাছে, ওকে এটা হচ্ছে লোয়ারটা, এটা ধরছি আমরা 100°C টেম্পারেচার মানে হচ্ছে হাইয়ারটা। এই 0-র মধ্যে যখন গেছে তো তখন এই স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে এত চাপ দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের চাপ, তাহলে হচ্ছে পি লোয়ারের মধ্যে এটা হচ্ছে আমাদের কাছে চাপ, ঠিক আছে। আর হচ্ছে পি হায়ারের মধ্যে আমাদের কাছে হচ্ছে চাপ মানলাম। তো প্রদর্শন করে কোনো তরলে ওই তাপমাত্রায় বা ওই থার্মোমিটারে 120, ওকে, পারদ চাপ প্রদর্শন করলে ওই তরলের তাপমাত্রা কত। আচ্ছা তাহলে আমাদের কাছে বের করতে বলছে আসলে কত, এই যে থিটা বের করতে বলছে আর কি, ঠিক আছে। তাহলে ফর্মুলা তাহলে কি হবে, ফর্মুলা হবে হচ্ছে এরকম যে থিটা, ওকে, মাইনাস লোয়ারটা মানে হচ্ছে কি 0°টা আর কি, এটা তাহলে 0 ডিভাইডেড বাই এই হাইয়ার মাইনাস লোয়ারটা, করছি। এবার তাহলে হিসাবটা কোথায়, ঠিক এইটার সাথে সমতুল্য পরিমাণে আমরা কি করতেছি চাপটাকে নিচ্ছি আর কি। তাহলে থিটা বরাবর চাপ কত, আসলে থিটা বরাবর চাপ হইলো 120, লোয়ারটা কত, লোয়ারে চাপ হলো 100 ডিভাইডেড বাই হায়ারে চাপ কত হয়েছে 135, লোয়ারের মধ্যে চাপ কত আসলে হয়েছে আসলে 100, এই হচ্ছে ব্যাপারটা আর কি। এবার তাহলে হিসাব নিকাশ করি, তাহলে থাকলো কত থিটা ডিভাইডেড বাই 100 সমান উপরে থাকলো কত
উপরে থাকলো হচ্ছে 20, নিচে থাকলো আসলে কত 35 আর কি, তাই না ব্যাপারটা? তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে থিটাটা সমান তাহলে কি দাঁড়াবে, থিটা সমান 20/35 ইন্টু 100। আচ্ছা, তাহলে এবার যদি হিসাব নিকেশ করি তাহলে 4 5 20, 5 7 35, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমরা লিখতে পারি 40/7 ইন্টু হচ্ছে 10, লেখা যায় কিনা বলো তো? ওই 100 থেকে 10 এর পাশে নিয়ে আসছি আর কি। তাহলে কত হলো 5 7 35, তাহলে উপরে থাকলো 5, তাহলে 7 7 49, তাহলে আবার থাকলো 1, তাহলে 7 দিয়ে আমরা যদি 10 কে গুণ করি তাহলে কত থাকতেছে আমাদের কাছে 1, তাহলে 57 পয়েন্ট সামথিং এরকম করে আসবে আর কি অ্যান্সারটা। কিভাবে এরকমটা আসছে তোমার মনে হয়তো এই প্রশ্নটা জাগতে পারে, আমি হয়তো একটু ফাস্ট করে ফেলছি এই জায়গাটা, তাহলে আরেকটু স্লোলি করি আর কি এই জায়গাটায়, তাহলে খেয়াল করে দেখলে সুবিধা হবে তোমার জন্য। তাহলে 40 কে যখন 7 দিয়ে ভাগ করছি তাহলে কত আসলো 5 7, তাহলে শুরুতে আসতেছে হচ্ছে 5 7 35, ওকে। তাহলে হচ্ছে তাহলে কত 5, এটা তো ভাগ দেওয়া যায় না, তাহলে পয়েন্ট নিছি, তাহলে কত আসবে 50 হইলো, তাহলে 7 7 49 আর কি এরকম। তো আমরা ধরো আর সামনের দিকে গেলাম না, তুমি যদি চাইলে কিন্তু আরো সহজেই এক ঘর করে করতে পারবা, বাট ধরো যে গেলাম না, কিন্তু তাহলে কত আসলো 10, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই তাহলে করলে কত আসবে 57 দশমিক সামথিং এরকম আসবে অ্যান্সারটা। তাহলে দেখি 57 দশমিক সামথিং অ্যান্সারটা আছে কিনা, হ্যাঁ এই যে 2 নাম্বারটা আছে 57 দশমিক সামথিং আর কি। সো এই ক্যালকুলেশনগুলোতে তোমাকে একটু তোমাকে এই জায়গায় ভালো হইতে হবে আর কি, ঠিক আছে ভাইয়া? ওকে, এবার যাই হচ্ছে পরেরটায়, একটি রেফ্রিজারেটরে শীতল তাপাধার থেকে তুমি হচ্ছে নিছো কত 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে এত তাপ শক্তি বর্জন করে রেফ্রিজারেটরটির কার্য সম্পাদন সহগ কত আর কি। কার্য সম্পাদন সহগকে কি দিয়ে প্রকাশ করে, কে দিয়ে, এটা আসলে কি Q2 ডিভাইডেড বাই আসলে W, এটা তো ফর্মুলা। আচ্ছা, তুমি মাথায় রাখবা শীতল যেটা হচ্ছে লোয়ার টেম্পারেচার থাকে, তো লোয়ার টেম্পারেচার যেটা থাকে যেখান থেকে আসে, তো সেখান থেকে থাকে হচ্ছে তোমার কাছে কি Q2, আর যেটা তোমার হায়ার টেম্পারেচার যেটা তোমার থাকে সে থাকে হচ্ছে তোমার কাছে কত Q1, এটা হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে Q2 উপরে কত, Q2 আসলে 450, Q2 আসলে কত 450, W তাহলে কি W সমান আবার Q1 মাইনাস Q2, ঠিক আছে। তাহলে Q1 কত 600 মাইনাস 450, বিয়োগ করে তাহলে কত আসলো 450 ডিভাইডেড বাই আসলো 150, মাল্টিপ্লাই করে দেখো কত আসে, সুন্দর একটা 3 আসে আর কি। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা। বুঝলাম ব্যাপারটা, ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই Q2টা হচ্ছে উপরে আর কাজটা হচ্ছে নিচে, বাট যখন আমরা নর্মালি কার্নো ইঞ্জিন নিয়ে কাজ করব তখন হচ্ছে সেটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এই ডাব্লুটা থাকে উপরে আর Q1 থাকে আসলে নিচে, ইন্টু থাকে হচ্ছে 100, এই জিনিসটাকে মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। সো কে আর ইটার মধ্যে ছোট কিছু পার্থক্য আছে, এটা কিন্তু মনে রাখার মতো বিষয়। এবার যাই হচ্ছে পরের পার্টে, একটি কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস থেকে এই 1200 জুল তাপ গ্রহণ করছে, ঠিক আছে, তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করছে আর কি। তাহলে তাপ উৎসতে অবশ্যই টেম্পারেচার বেশি থাকে আর কি, তাই না? আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের কাছে তাপ উৎস, তাহলে টি হায়ার, তাহলে এটা ধরলাম আমাদের কাছে যে তাপটা কিউ, তাহলে যে কিউ হায়ার, মানে যে জায়গার থেকে তাপ বেশি ছিল সেখান থেকে আসলে সে তাপ নিচ্ছে। এবার হচ্ছে যে কি তাপ গ্রাহকে ধরলাম এটা হচ্ছে যে আমার কাছে কিউ লোয়ার, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত, তাহলে ধরুন টি লোয়ারটা বের করতে বলছে, একে তুমি T1 T2 Q1 Q2 হবে ডিসাইড করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এটা কাজ করি, আমি TH না দিয়ে তো T1 দিছি, এটার নাম দিলাম Q1, এটার নাম দিলাম আসলে Q2, এটার নাম দিলাম হচ্ছে তাহলে T2। তাহলে যদি লিখি এবার T2 ডিভাইডেড বাই T1 সমান Q2 ডিভাইডেড বাই Q1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে কিসের মান, T2 এর মান, তাহলে Q2 এর মান কত 300 ডিভাইডেড বাই Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 1200, T1 এর মান কত 600, বুঝতে পারছি। যদি আমরা ভাগ করে দেই তাহলে থাকে 2 দিয়ে এখানে ভাগ করে থাকে কত 150, তাহলে T2 হয় কত 150 কেলভিন, এটা কি অপশনে আছে, হ্যাঁ আছে, এই যে 150 কেলভিন, এটা হচ্ছে আমাদের কাছে উত্তরটা আর কি। এবার যে পরের প্রশ্নে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। আচ্ছা, তাপের প্রয়োজনের কথা বলছে তাই না, তাহলে কিউ এর মান বের করতে বলছে, কিউ সমান আসলে কত এম এল এফ, এটা এম এর মান কত, এম এর মান হচ্ছে 1 কেজি, আমরা যদি এইটার মান জেনে নেব তাহলে কত আসবে 3.36 ইন্টু 10⁵, তাই না, এটা গুণ করে তাহলে কোনটা আসবে অ্যান্সারটা, অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বারটা আসবে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা আর কি, তাই তো। আচ্ছা, সেটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, লেটেন্ট হিট অফ ফিউশন যেটাকে বলতেছে।
এবার তাহলে দেখি পরেরটা কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন যদি এত হয়, তাহলে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ কত? ওই এমএলএফ এর মানে, সরি এমএলএফ না, ঠিক এটা হচ্ছে যে এলএফ এর মানটাই বের করতে বলছে। তো তোমরা যদি কেউ চাও, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডিরেক্ট এলএফ এর মানে তোমার মুখস্থ আছে 3.36 × 10⁵ এই স্কেলেই তো হবে, তাই না? তাহলে ওই হিসাব করে তুমি চাইলে এখানে দাগায় ফেলে দিতে পারো। 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সারটা আসবে, এটা কিন্তু উত্তরটা হিসেবে 3.36 × 10⁵, বাট এইটার ক্যালকুলেশন করলে মানটা একটু কম আসবে আর কি। তো এই স্কেলটা তোমার জানা থাকলে তুমি চাইলে দাগায় দিয়ে আসতে পারবা, বাট তুমি অ্যান্সারটা তাহলে করবা কেমন, তাই তো? আচ্ছা, এনট্রপি মানে কি? এস সমান মানে আসলে কি, ডিকিউ বাই ডিটি। তার মানে ধরলাম যে কিউ মানে হচ্ছে কি এমএলএফ ডিভাইড বাই আসলে টি এর কথা বলছে, টি মানে আসলে কি টেম্পারেচার। ওকে, তাহলে সেখান থেকে তোমাকে বের করতে বলছে এলএফ এর মান। এলএফ এর মানে তাহলে কি হবে, এস ইন্টু টি ডিভাইড বাই আসলো এম। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 1.2 × 10⁻³ টি এর মান হচ্ছে 273 হবে, ডিভাইডেড বাই তোমার কাছে আসবে কত, এম এর মান। এম এর মান হচ্ছে 1 কেজি আর কি। তুমি যদি গুণ করে দাও তাহলে সেই গুণ করলে অ্যান্সারটা এ নাম্বারটাই মিলবে, 3.276 × 10⁵ এরকমই আসবে আর কি অ্যান্সারটা। সো আই গেস তোমাকে এই ব্যাপারটা বুঝতে পারছি যে এরকম করলে তুমি কাছে সঠিক অ্যান্সারের দিকে যাবা, অথবা তুমি চাইলে একটা, যেহেতু তুমি মানটা জানো যে বরফ গলনের সুপ্ত তাপটা আসলে এত, তো তুমি চাইলে এখানে দাগে দিয়ে আসতে পারতে আর কি, এরকম করে গেল। এবার যাই হচ্ছে, একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে, তাহলে কার্নো ইঞ্জিনটার দক্ষতা কত? দক্ষতা মানে ইটার মান বের করতে বলছে। ইটা মানে কি আসলে টেম্পারেচার নিয়ে কথা বলছে, কিন্তু আমরা জানি 1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু কত, ইন্টু আসলে 100%। তাহলে 1 T2 কত হবে, যেটা কম হিমাঙ্কটা, হিমাঙ্ক মানে আসলে কোনটা, যে জায়গায় 0 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছে, মানে 273 এর কথা বলতেছে, ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত, 373 এর কথা বলতেছে। এইটা তুমি যদি গুণ টুন করে দাও তাহলে অ্যান্সারটা আসবে কত, 26.8। সো এটা কাইন্ড অফ প্রায় মুখস্থের মতো হয়ে গেছে, যে এটা এতবার আসলে এমসিকিউতেও আসছে, তো অনুশীলনের মধ্যেও আছে। সো ওই জায়গার থেকে আর কি এটা ক্যালকুলেশন করে দেখাইলাম না, এটা কাইন্ড অফ একটা মুখস্থের মতোই একটা অপশন, এই জন্য এটাকে ইউজ করে ফেললাম আর কি এখানে সরাসরি। এবার যে পরের প্রশ্নে, আচ্ছা এখানে তোমার একটা জিনিস বলে রাখি। তো নর্মালি কি করছিলাম আমি, যে আগের ভিডিওগুলোতে কালার কোড মেনটেন করে নিই কোনটা কোন চ্যাপ্টারের এমসিকিউ। এই ভিডিওতে যে কাজটা করছি কোন চ্যাপ্টারের এমসিকিউ কোনটা, তো এটা আসলে একটা কালার কোড মেনটেন করে দিছি, যাতে করে তোমার একটু বুঝতে সুবিধা হবে কোন চ্যাপ্টারে তুমি আসলে এমসিকিউ সলভ করতেছো। এখন আসতেছে আমরা চ্যাপ্টার 2 তে। পিকিউআরএস আয়তক্ষেত্র এত 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 দেওয়া আছে, পিকিউআর বিন্দুতে যথাক্রমে এত 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 চার্জ স্থাপন করছে, তাহলে এস বিন্দুতে বিভব কত? আচ্ছা, বিভব বের করতে বলছে কিন্তু আর কি। চলো তাহলে একটু দেখি কি হয়। আগে তো আয়তক্ষেত্রটা লাগবে নাকি? আচ্ছা, আয়তক্ষেত্র নিলাম। এটা বলছে পি, এটা বলছে কিউ, এটা বলছে আর, এটা বলছে এস। পি কিউ এর মান কত? পি কিউ এর মান হচ্ছে 3। কিউ আর এর মান কত? কিউ আর এর মান হচ্ছে 4। ঠিক আছে, পিতে আছে কত, +4, কিউতে আছে কত, -5, তারপরে বলছে কি আর এর মধ্যে আছে কত, +3। বাট এস এর মধ্যে কি পরিমাণে চার্জ আছে এটা কিন্তু বলেনি, বাট একটা চার্জ আছে, তো তার মধ্যে বিভব কত এটা বের করতে বলছে। ওকে, মানলাম। তো বিভব বের করার অপশন কি আসলে, বিভব বের করার অপশন তো আসলে নর্মালি আমরা ফর্মুলা জানি কি আসলে, ভি সমান 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই আর, এটাই তো, তাই তো ব্যাপারটা। আচ্ছা, তাহলে যখন আমরা এই বিন্দুতে বের করতে যাব তখন তাহলে কি এইখানে যে চার্জটা আছে, তো সেখান থেকে আসলে তার উপরে কতটুকু কাজ হচ্ছে সেইটা, এই চার্জটার জন্য, তারপরে এই চার্জটার জন্য, এই চার্জটার জন্য, এই তিনটাকে যোগ করলে আমরা হচ্ছে ভি এর মধ্যে বিভবটা পাবো। তাহলে ভি এস সমান আসলে কি, ভি এর উপরে পি যতটুকু বিভব দিবে সেইটা, প্লাস ভি এর উপরে কিউ যতটুকু বিভব দিবে সেইটা, প্লাস ভি এর উপরে আর যতটুকু বিভব দিবে সেইটা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা তাহলে একটা কাজ করে যেটা বের করতে পারবো, তাহলে হলো 9 × 10⁹, এটা তো কমন সবার ক্ষেত্রেই। তাহলে ভাগ আসলে কোথায়, কিউ বাই আর, এটা হচ্ছে ভাগ। তাহলে পি এর ক্ষেত্রে আমার কাছে চার্জ আছে কত, +4 পরিমাণে, কত দূরত্বে আছে গিয়ে, তাহলে এটা তাহলে 4 হবে, তাহলে 4 দূরত্বে আছে আর কি, নিলাম। তারপরে দেখি একটু আমরা কোথার থেকে দেখি, আমরা এই কিউ এরটা পরে আসি, আমরা হচ্ছে আর এরটাতে আগে যাই। আর এরটাতে কত আছে, 3, বাট আছে কোন দূরত্বে, ওটা আসলে 3 মিটার দূরত্বের মধ্যেই আছে, পেয়ে গেছি। বাট এই যে 5 মাইনাস যেটা আছে সেটা কত দূরত্বে আছে, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তার মানে কি হবে, 3 স্কয়ার 4 স্কয়ার, আচ্ছা 5 কেন লিখলাম এটা তোমার বুঝতে একটু যদি অসুবিধা হয়,
এটা করে দিই। সমকোণী ত্রিভুজ না, তাহলে সেটা কত হবে? অতিভুজ স্কোয়ার মানে কি এস কিউ, তো তাই তো এইটা সমান হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে √25, তার মানে দাঁড়াচ্ছে কত? 5। এই জন্য কিন্তু এটাকে আমি 5 লিখছিলাম। তাহলে কি হলো? -5 ডিভাইডেড বাই হচ্ছে 5। এবার তুমি হিসাব নিকাশ করে দেখবা একটু কি হয়। তাহলে 9 ইন্টু 10⁹9, এটা হলো 1 - 1 + 1 এইরকম, তাই তো? তাহলে আমরা এই যে 1 - 1 কেটে দিতে পারি, তাহলে +1 থাকলো। তাহলে ভিএস মানে এস বিন্দুর মধ্যে গিয়ে আমার জন্য বিভবটা কত আসতেছে? 9 ইন্টু 10⁹9, তাই তো? এটা কোনটা? প্লাস কিন্তু আর কি, মাথায় রাখতে হবে ব্যাপারটা। এই দেখো মাইনাসও আছে, এই যে প্লাসও আছে, তাহলে কোনটা অ্যান্সারটা হবে? প্লাসটা হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি না? ওকে, এবার যাই হচ্ছে পরের পার্টে। এ ও বি দুইটি সমান্তরাল পাত ধারক, উভয় ধারকে প্রতিটা পাতের ক্ষেত্রফল হচ্ছে এত। আচ্ছা, এটা হচ্ছে এ এর মান, ঠিক আছে? তারপরে হচ্ছে কি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, তার মানে হচ্ছে ডি এর মান। তাহলে ধারক দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে এটা বের করতে বলছে আর কি। আচ্ছা, তাহলে আগে তো ধারকত্ব বের করি। ধারকত্ব হচ্ছে কত? এফসাইলন নট ইন্টু আসলে এ ডিভাইডেড বাই আসতেছে কত? ডি। তাহলে আমরা একটু দেখি, এপসাইলনের মান তো অলরেডি দিয়ে দেওয়া আছে, 8.8 ইন্টু 10⁻12 ওকে। এর মান কত? 1.5 ডিভাইডেড বাই, আমাদের কাছে মনে বলে দিচ্ছে ডি এর মান কত? 0.015। তাহলে একটা কাজ করে দেখি তো কি হয়। এই উপরে 1000 দিয়ে গুণ করছি, নিচে এটা করে দিয়ে 10 রাখছি, তাহলে 15 আর 15 কেটে দিলাম, তাহলে এই 10 কেটে দিলে 100 থাকে। তাহলে কত হলো? 8.8 ইন্টু 10⁻−10, এইটা আসতেছে আমাদের কাছে এরকম। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে ফ্যারাডে, এটা হচ্ছে আমাদের কাছে কিসে আসলে আসলো? এটা আসলে আমাদের কাছে ফ্যারাডে। বাট যখনই আমরা এটাকে আবার মাইক্রো ফ্যারাডেতে যাব, কারণ আমাদের কাছে চাইছে হচ্ছে মাইক্রো ফ্যারাডেতে অ্যান্সার চাইছে, তাহলে কি করতে হবে? 10⁻6 এটা বাদ দিয়ে হিসাব করতে হবে আর কি। তাহলে কত হবে? 8.8 ইন্টু 10⁻4 এত মাইক্রো ফ্যারাডে, এটা হচ্ছে আমাদের কাছে সি। বাট এটা হচ্ছে নর্মালি সি, বাট আমাদের কাছে বের করতে বলছে কি শ্রেণী সমবায়ে যুক্ত করছে। তাহলে আমরা জানি ধারকত্বের ক্ষেত্রে শ্রেণী সমবায় মানে কি? এই 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 এভাবে। আচ্ছা, আমাকে বের করতে বলতে হবে কি? এই সিএসটা বের করতে বলছে। তাহলে আগে একটা কাজ করি, তাহলে দুটাকে সমান যেহেতু নিছি না আমরা, দুটা সমান সমান, তাহলে কত হলো? উপরে গেল 2, নিচে আসলো হচ্ছে সি, তাহলে 1/CS বের করতে হবে সিএস এর মান, তাহলে সি ডিভাইড বাই 2। সি এর মান বের করছো কত? 8.8 ইন্টু 10⁻4 ডিভাইড বাই 2, মানে 4.4 ইন্টু 10⁻4। দেখি অপশনের মধ্যে আছে কিনা। হ্যাঁ, এই যে সুন্দর একটা অপশন, 2 নাম্বারটা, এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা। একটু বড় প্রশ্ন, বাট টেকনিক্যালি আসলে সলভ করতে গেলে সহজে সলভ করা সম্ভব আর কি। বুঝতে পারছি না? ওকে, এবার যাই হচ্ছে পরের প্রশ্নে। বায়ুতে 1 কুলম্বের দুটি আধানকে পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে রাখলে অবস্থিত হলে এদের মধ্যকার বল কত হবে? আচ্ছা, এফ সমান হলো 9 ইন্টু 10⁹9, তারপরে আসলে কত? দুইটা আধান বলছে তাই না, Q1 আর Q2। 1 কুলম যেহেতু বলছে, তাহলে 1 স্কোয়ার বললাম, তারপরে বলছে কি 1 কিলোমিটার ব্যবধানে রাখছে, তাহলে 1 কিলোমিটার মানে 10⁻³ এত মিটার, 10⁻³ এত মিটার লিখলাম। তাহলে কত আসবে? 9 ইন্টু 10⁹9 ডিভাইডেড বাই 10⁶। তাহলে এবার যদি তুমি সবকিছু মিলে হিসাব নিকাশ করো, 9 ইন্টু 10⁻³ কি আসে? হ্যাঁ আসে। তাহলে 9, এই 3 কে আমরা কি কিলো বলতে পারি, তাহলে কিলো নিউটন, এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে কিলো নিউটন। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা হবে অ্যান্সারটা। বুঝতে পারছি তো? ওকে, এবার যাই। এটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে এত হলে তাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? প্রাবল্য, তাহলে ই এর সমান হচ্ছে আমাদের কাছে কত থাকতেছে? ভি ডিভাইডেড বাই ডি, এর একটা ফর্মুলা আছে। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 200, ডি এর মান কত? 50 ইন্টু 10⁻²। আচ্ছা, সেন্টিমিটার থেকে আমি কিন্তু মিটারে নিয়েছি আর কি। ওকে, আচ্ছা, কিছু কিছু এই কনভার্সনগুলো আমি একটু একটু ফাস্ট করতেছি নিজের দিক থেকে, যাতে তুমি একটু চিন্তা করার সময় একটু তোমার জন্য ফাস্ট হয় আর কি, ঠিক আছে? যদি কারো বুঝতে একটু অসুবিধা হয়, তুমি সেটা একটু ভিডিওটা পজ করে চিন্তা করে তারপর কাজটা করতে পারো। তুমি যেহেতু বাসায় এইটাকে লাস্ট মুহূর্তে দেখতেছো, তোমার চিন্তাটা একটু আসলে উদ্রেক হোক, আমি তোমাকে সব লিখে দিলাম, তুমি জাস্ট দেখলা যে ভাই কীভাবে গেছে, তাহলে তুমি একটু চিন্তা করলো না, তো চিন্তা না করলে পরীক্ষা আসলে রিফ্লেক্ট হবে না। সো আমি তোমাকে ডেফিনেটলি রিকোয়েস্ট করবো, পরীক্ষায় রিফ্লেক্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তুমি একটু চিন্তা করো, চিন্তা করাটা আসলে বাদ দিও না। আচ্ছা,
তাহলে কত হলো তাহলে? এটা হলো তাহলে 4। তাহলে কত আসবে? 4 × 10⁻², অর্থাৎ সুন্দর 400 400 ভোল্টেজ পার মিটার আর কি, তাই তো? তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছি তো? ওকে, এবার যাই হচ্ছে পরের পার্টে। সমান্তরাল পাঠ ধারকের চার্জের পরিমাণ, ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে কিউ এর মান। প্রতিটা পাতের কার্যকরী ক্ষেত্রফল এত, ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে এ এর মান। তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ঘনত্ব কত আর কি, ঘনত্ব। তাহলে ঘনত্বটাকে নর্মালি সিগমা দিয়ে প্রকাশ করে। তাহলে কিউ ডিভাইডেড বাই হলো এ, মানে উপরি পৃষ্ঠের যে ক্ষেত্রফল তার মধ্যে কতটুকু চার্জ আছে, এটা হচ্ছে ঘনত্ব। তাহলে কিউ এর মান কত? 25। এ এর মান কত? 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কিভাবে যায়? ওই 10⁻² এর তুমি যদি স্কোয়ার করো তাহলে তো মিটার স্কোয়ার হয়ে গেল, মানে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে চলে আসলো। তাহলে আমরা একবারে লিখতে পারি কিরকম? 25 ডিভাইডেড বাই, কি লিখতে পারবা বলো? 5 × 10⁻⁻4, এরকম। তাহলে কত আসলো? উপরে গেল হচ্ছে 5, তাহলে আমাদের কাছে আসবে 5 × 10⁻4। তাহলে এটাকে আমরা আবার কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 50 × 10⁻³ লেখা যায়। তার মানে 50 কিলো, তারপর হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার, এরকম টাইপের। এটা কি অপশনে আছে? হ্যাঁ, এই যে অপশনে আছে, খেয়াল করছো? আচ্ছা, এবার যাই হচ্ছে পরের পার্টে। বাতাসে 100 কুলম চার্জ হতে 1 মিটার দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য কত? প্রাবল্যর কথা বলছে, তাহলে কি আবার আগের মতো না? ই সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই ধরলাম ডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি ভিকে যদি ভেঙে লেখো তাহলে সেটা কত হয়? ভি সমান আবার লেখা যায় 9 × 10⁻9 ইন্টু হলো কিউ, তাই না? ডিভাইডেড বাই ডি ইন্টু আর, এরকম তো, তাই তো? আচ্ছা, তাহলে 9 × 10⁻9 ইন্টু কিউ এর মান কত? কিউ এর মান আসলো 100, ডি এর মানও 1, তাহলে আর এর মানও আসলো 1, মানে নির্দিষ্ট দূরত্ব আসলে কত? 1 1, এরকম টাইপের। তাহলে 9 × 10⁻11 হয় কিনা? এই যে 9, এদিক দিয়ে দুইটা শূন্য, তার মানে 11 আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে এত নিউটন পার কুলম। এই যে 1 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, এবার যাই হচ্ছে পরের প্রশ্নে। আমরা তাহলে 2 নম্বর চ্যাপ্টারটা শেষ করে দিয়ে আসছি। এবার আসছে কত নম্বর চ্যাপ্টারে? 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে আর কি। ঠিক আছে ভাইয়া? একই উপাদানে দুইটি বিন্দুর রোধ এত আর এত, দুইটি বিন্দুর রোধ এ বি, দুটি রোধ এত, তাদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এত। এ হচ্ছে দুটো দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসের অনুপাত হচ্ছে আবার এত। তাদের রোধের অনুপাত কত? আচ্ছা, রোধের সাথে সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্য, ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের কাছে কি? এরিয়াটা, মানে হচ্ছে তাদের ক্ষেত্রফলটা আর কি। মানলাম। তাহলে একটা কাজ করি, আর অফ এ ডিভাইড বাই আর অফ বি, মানে রোধ অফ এ রোধ অফ বি, এটা বের করে নিচ্ছি, ধরতেছি এখানে। তাহলে কি হবে? এল অফ এ ডিভাইড বাই এল অফ বি ইন্টু এ অফ বি ডিভাইড বাই এ অফ এ, এই তো ব্যাপারটা। আচ্ছা, তাহলে একটা কাজ করা যায়, আর একটু ভেঙে লিখবো ওই জায়গাটা, তারপর আমি সবগুলো মান বসাবো। এল অফ এ, এল অফ বি, এই যে এ যেটা পাইছো না, এরিয়া, এরিয়াটাকে ভেঙে তুমি হচ্ছে ব্যাসের ভিত্তিতে করে লিখো তো। তাহলে পাই ইন্টু ডি অফ বি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই পাই ইন্টু, এটা কিন্তু স্কোয়ার হবে, এই জায়গাটা স্কোয়ার হবে। তাহলে পাই ইন্টু ডি অফ এ ডিভাইডেড বাই আসলে 2, তারও কিন্তু হবে স্কোয়ার আর কি, ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ নিছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করছে, তাহলে কি হলো? এল অফ এ ডিভাইড বাই এল অফ বি ইন্টু, তাহলে পাই পাই কেটে দিলাম, তাহলে কি থাকলো? ডি অফ বি ডিভাইডেড বাই ডি অফ এ, তার টোটালটা কিন্তু স্কোয়ার, কারণ ওই যে 2 স্কোয়ার থাকলে যে 4 হয়, এটা কিন্তু কাটাকাটি চলে গেছে। এবার আমরা সবকিছু বসাবো এখানে আর কি। তাহলে কি বসাচ্ছি? এল অফ এ আর এল অফ বি এর ক্ষেত্রে অনুপাতটা কত? 2/1, তাই তো? আচ্ছা, এই যে এ আগে বি পরে। তারপরে বলছে কি? ডি অফ বি ডিভাইড বাই ডি অফ এ, তাহলে সেটা কত হবে? আমাদের কাছে যেটা দেওয়া আছে এটা হলো এ আগে বি পরে, বাট এখানে দেখছে কত আসলে বি আগে এ পরে। তাহলে এটা কত হলো? তাহলে 1/4, তার উপরে যাবে হচ্ছে স্কোয়ার, তাহলে কত হইলো? 2 ডিভাইড বাই 1 ইন ডিভাইড বাই এরকম। তাহলে কত আসতেছে? উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে হলো 8, তাহলে আলটিমেটলি কত? 1:8 হইলো না ব্যাপারটা? ওকে, তাই অ্যান্সার তাহলে কোনটা হবে? 1:8। বি কেয়ারফুল, হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর করার জন্য, কারণ তুমি খেয়াল করে দেখো এই 8:1ও আছে, 1:8 আছে আর কি। তাহলে কোনটা তুমি অ্যান্সার দাগাবা, তোমাকে কিন্তু এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না আর কি। ঠিক আছে ব্যাপারটা? ওকে, একটি তামার তারের রোধ হচ্ছে আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার তারের রোধ কত আর কি। ওকে, আচ্ছা, রোধ কত বলছে এই জায়গাটায়?
দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামার তারের রোধ। তাহলে চলো একটু দেখি কি হয়, আগের মতোই কিন্তু R1 ডিভাইডেড বাই R2। আচ্ছা, তাহলে কি হলো L1 ডিভাইডেড বাই L2 ইন্টু A1 সরি A2 ডিভাইডেড বাই A1। তাহলে এই জায়গায় কি লেখা যায় L1 ডিভাইডেড বাই L2 ইন্টু আমরা এটাকে কি লিখতে পারি R2 ডিভাইডেড বাই R1। আমি কিন্তু পাই কেটে দিয়েছি, দিয়ে একবার আমি স্কোয়ার লিখতেছি আর কি, লিখলাম। তাহলে L2 কত হয়েছে, দ্বিগুণ বলছে না, দ্বিগুণ বলছে, তাহলে কত হবে 1/2 2L। হ্যাঁ, আচ্ছা এখানে তাহলে কত হবে 2 ডিভাইড বাই 1, এটা কিন্তু স্কোয়ার হবে আর কি। তাহলে কত হবে অ্যান্সারটা, তাহলে 1/2 সমান ইন্টু 4 ডিভাইড বাই 1, তার মানে 2:1, সরি অনুপাত তো চাই নাই আমার কাছে, তাই না? তাহলে উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে আসলে 2 ডিভাইড বাই 1, এটা হচ্ছে কত R1/R2। তাহলে R1 সমান তাহলে কত আসবে, ওকে R1 সমান তাহলে কত আসবে, R1 সমান আসবে হচ্ছে 2R বলছে আর কি, তাহলে 2R। আচ্ছা আমার কাছে কি 2R2, আমার কাছে এটা চাইছে না, আমার তার রোধ কত, তার মানে R2 চাইছে, সরি। তাহলে R2 যদি চাই তাহলে কত হবে R1 ডিভাইড বাই 2, R1 ডিভাইড বাই 2। তাহলে অপশন, তাহলে উত্তর তাহলে কোনটা হবে, এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার কাছে যেটা অ্যান্সার চাবে তার ভিত্তিতে কাজ করা লাগতো আর কি। ঠিক আছে, নর্মালি যেটা হয় একটি তামার তারের রোধ বের করতে বলছে, এটা আসলে পরেরটা চাইছে, মানে পরিবর্তন হওয়ার পরেরটা চাইছে, এটা হচ্ছে R2। ক্লিয়ার ব্যাপারটা, ওকে। এবার যাই হচ্ছে 20 নম্বরে, একটি পরিবাহী রোধ হচ্ছে এত, এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে আর কি, তাই না? তো তাপ উৎপন্ন হওয়ার জন্য কি করতে হবে, H সমান I স্কোয়ার RT, এটা হচ্ছে তোমার কাছে ফর্মুলা। I এর মান কত 1, তাহলে 1 স্কোয়ার, R এর মান কত 25, টাইম কত আসলে 5 মিনিট, তাহলে 5 ইন্টু 60 সেকেন্ডে নিতে হবে, নিলাম। তাহলে কত হইল, তাহলে আমাদের কাছে থাকলো এখানে 25, 5, 10। তাহলে আমাদের কাছে যদি লিখি আমরা এটা আমরা হচ্ছে কি কাটাকাটি করতে হবে, এতে করে আমাদের কাছে অ্যান্সারটা কিসে আসবে, অ্যান্সারটা আসবে হচ্ছে জুলে আসবে। তো জুল থেকে আমাকে যেতে হবে হচ্ছে কি কিলো ক্যালোরিতে যেতে হবে। তো আগে আমরা একটু গুণ করে নিই, দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে 25 ইন্টু আমাদের কাছে আসলো এখানে 300 লিখলাম। তাহলে 300কে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, 5 6 30 কিনা, এই যে 5 আর 6 গুণ করে 30, 30 আমরা 300 এরকম করছি। তাহলে কত থাকতেছে আমাদের কাছে 3 25 75, তাহলে 7500 এত জুল। এটাকে আমার নিতে হবে তাহলে কোথায়, ক্যালোরিতে নিতে হবে আর কি। তাহলে এটাকে তাহলে কিভাবে কি করা যায়, এই 7500 এর সাথে 0.24 আসলে আমি গুণ করে দিব আর কি। তাহলে গুণ করে দিলে আমাদের কাছে আসলে অ্যান্সারটা কত আসতেছে আর কি। এই জায়গায় তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা নাকি কত হয়, 25 না 24 আর কি, এরকম টাইপের। আচ্ছা তাহলে কত করতেছি আমরা তাহলে এই জায়গাটায় আমি যদি একটা কাজ করি, দেখি কিছু করা যায় কিনা। 4কে আমরা 25 হিসেবে চিন্তা করি আর কি, খালি মুখে যেহেতু ক্যালকুলেশন করবো তো তাই। তাহলে 0.25 হিসেবে চিন্তা করতেছি। 0.25 মানে আসলে কি, 0.25 মানে 1/4 এরকম হিসাব নিকাশ। 1/4 মানে তাহলে কি হইতেছে বলতো, যে 4 দুগুণে 8, তাহলে 4, তাহলে গেল হচ্ছে 3 থাকলো, 4 8 32 গেল। তারপরে হচ্ছে আমাদের কাছে কত 3 থাকলো, জায়গায় থাকবে হচ্ছে 1800 সামথিং এর দিকে থাকবে, 3 থাকবে না 4 7 28 এরকম টাইপের সামথিং, এরকম টাইপের একটা অ্যান্সার আসবে আর কি। তাহলে এই জায়গায় তাহলে আমি কি বুঝতে পারতেছি, যে যদি আমরা 0.24কে 0.25 ধরে হিসাব নিকাশ করতে পারি, তাহলে 1800 মতো অ্যান্সারটা আসলে আসে। তাহলে অ্যান্সারটা তাহলে কোথায় গিয়ে ঠেকতেছে, সি নাম্বারটার মধ্যে গিয়ে ঠেকতেছে আসলে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি তো নাকি? আচ্ছা এই জায়গায় যে কাজটা করছি আসলে একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন ধরে ধরে কাজ করছি। কি করছি, 0.24টাকে ভাইয়া ধরে নিয়েছি আসলে 0.25, 0.25 মানে আসলে 1/4। তাহলে এটাকে 4 ভাগের 1 ভাগ করতে হয়েছে। 4 ভাগের 1 ভাগ করতে সময় কি পেয়েছি আমি, 1800 সামথিং আসতেছে। বা কেন এরকম হয়েছে, কারণ আমার কাছে 0.25 আমি একটু বাড়াই নিয়ে কাজটা করছি আর কি। তো যদি আমি এটাকে এক্স্যাক্টলি নিয়ে কাজ করতাম তাহলে আসলে 1800 মতো আসলে অ্যান্সারটা আসতো। তো অ্যাপ্রক্সিমেট করা ছাড়া আমার কাছে আসলে উপায় ছিল না, এই জন্য আসলে আমি এভাবে করছি আর কি। তো এই ধরনের ক্যালকুলেশন দিকে একটু নজর রাখবো আর কি। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার যদি যাই আমরা হচ্ছে কোথায়, যে 21 নাম্বারটা, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারে 10 মিটার এম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। তো 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য রোধের শান্ট কত দরকার। তাহলে হচ্ছে শান্ট সমান কি, গ্যালভানোমিটার ডিভাইড বাই আসলে n-1, এটা হচ্ছে শান্টের ফর্মুলা। তাহলে n বের করতে হবে, n বের করার আসলে উপায়টা কোথায়, এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 10⁻³ ইন্টু 10।
তাই না? ওই যে 10 মিলি এম্পিয়ার আছে, তো এটাকে আসলে এম্পিয়ার নিতে হয়েছে, এটা নিলাম। তাহলে কত আসলো 1/10⁻³ মানে কত 10⁻3। তাহলে আমাদের কাছে আসতেছে কত, এই গ্যালভানোমিটারটা হচ্ছে 100, নিচে আসলো হচ্ছে 1000 মাইনাস আসলো 1, তাহলে কত আসলো 100/999। যদি আমি এখানে একটা জিরো কমন নেই, মানে পয়েন্ট যদি দেই, তাহলে এখানে কত আসতেছে জিরো, তাহলে কত আসতেছে 0.1 টাইপের, তাহলে 0.1 টাইপের একটা ওহম শান্ট অ্যাড করতে হচ্ছে আর কি। এই যে 0.1 আছে অ্যান্সারটা। এবার যে হচ্ছে পরের পার্টে 22 নাম্বার, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার সাথে কত রোধের শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, এটার কথা বলছে, তাই না? আচ্ছা, তাহলে তুমি একটু খেয়াল করে দেখবা নাকি কি হয়েছে ঘটনাটা। ঘটনা হচ্ছে এরকম, ফর্মুলাটা আইজি ডিভাইডেড বাই আই সমান শান্ট প্লাস গ্যালভানোমিটার প্লাস শান্ট, এরকম। তাহলে আইজি ডিভাইডেড বাই আই এটা কত আসলে 10%, 10% মানে কত 10 ডিভাইডেড বাই 100, এস এর মানটা বের করতে হবে, এটা হচ্ছে 100 প্লাস এস, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এটাকে আমরা তাহলে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 1000 প্লাস 10s সমান 100s, বলা যায় কিনা আড়াআড়ি গুণ করে? হ্যাঁ, বলতে পারছি। তাহলে কি করা যায় এবার, আমাদের কাছে আলটিমেটলি থাকলো 90s সমান, আমাদের কাছে থাকলো কত 1000, তাহলে s সমান তাহলে কত 1000 ডিভাইডেড বাই 90, 0 0 কেটে দিলাম, তাহলে 100 ডিভাইডেড বাই 9, তাহলে 9 11 কত হয় 99, তাহলে এই 11.11 ওহম যেটা আছে এটা হবে অ্যান্সারটা আর কি। তাহলে এইটা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো তো ব্যাপারটা নাকি? হ্যাঁ, একটি কোষের পরিচালক বল এটা দেওয়া আছে আমাদের কাছে এত, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে ই এর মান 1.5, অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর এটা দেওয়া আছে হচ্ছে 2, প্রান্তদ্বয় 10 ওহম রোধের তারের সাথে, মানে বড় হাতের আর হচ্ছে 10 যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে, আই এর মান বের করতে বলছে। তাহলে আই সমান ই ডিভাইডেড বাই স্মল আর ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর। ই এর মান কত 1.5, স্মল আর এর মান কত 2, এটার মান কত আসলে 10, তাহলে কত দাঁড়ালো আমাদের কাছে 1.5 ডিভাইড বাই আসলো 12। এটা কাজ করি, এই পয়েন্টটা তুলে দিলে এখানে থাকে হচ্ছে 10, তাহলে আলটিমেটলি থাকলো কত, এই যে 15 ডিভাইডেড বাই 12 ইন্টু 10⁻⁻1, এটা তাহলে থাকবে কত 1 পয়েন্ট সামথিং, তাই না, ইন্টু 10⁻⁻1, তার মানে 0.1 সামথিং, এটা হবে অ্যান্সারটা। তাহলে 0.1 সামথিং কোনো অপশন আছে? হ্যাঁ আছে, এই যে এক নাম্বারটা আছে 0.1 সামথিং আর কি, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলছে কি, একটি হুইট স্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে এত 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 করে রোধ যুক্ত করছে, চতুর্থ বাহুতে কত মানের এটি রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। আচ্ছা, মানলাম। তাহলে এটা হচ্ছে কি পি কিউ আর এস ধরে কাজ করি আমরা, তাহলে পি বাই কিউ সমান আর বাই এস, বের করতে হবে হচ্ছে এস এরটার জন্য। তাহলে এস কত, তাহলে এস সমান আর ইন্টু কিউ ডিভাইড বাই আসলো পি। আচ্ছা, আর এর মান কত, এটা হচ্ছে পি, এটা হলো কিউ, এটা হলো আর, তাহলে আর আর কিউ, তাহলে আর এর মান হচ্ছে 15, কিউ এর মান হলো 10, নিচে হলো 5, তাহলে হচ্ছে 3 5 15, তাহলে আমাদের কাছে আসলে হচ্ছে এস এর মান হইতে হবে 30, বাট এস এর মান বর্তমান আছে কত আসলে, আছে হচ্ছে তোমার কাছে 60, তাহলে এই জায়গায় তাহলে কি করতে হবে, এই 60টাকে কমায় 30তে নিয়ে আসতে হবে, তাহলে 1/s সমান 1/r1 প্লাস 1/r2, এই যে সমান্তরাল যুক্ত করতে হবে আর কি। তাহলে 1/30 তোমাকে বানাইতে হবে বলছে, তাই না? আচ্ছা, তাহলে তোমার কাছে কি হলো ব্যাপারটা 1/r1, আর এর মান কত আসলে 60 প্লাস 1/r2, তাই তো? তাহলে আমরা যদি দেখি 1/r2 সমান, তাহলে কি হবে ব্যাপারটা 1/30 মাইনাস 1/60, যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে, তাহলে 1/r2 সমান আমাদের কাছে থাকলো কত, আসলো হচ্ছে 2, আমরা যদি লিখি কমন নেই তাহলে এখানে কত আসতেছে, ধরো যে আমরা কমন নিয়েছি 60, তাহলে এখানে 30 মানে হলো 2 মাইনাস 1, তাহলে আমাদের কাছে R2 কত আসতেছে, R2 সমান থাকতেছে আসলে 60, 60 মানে একটা রোধ তোমাকে এখানে সমান্তরাল রেখে যুক্ত করতে হবে, তাহলে কোনটা আসলে অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা আর কি, তাহলে তোমার কাছে এই কাজটা হবে। এবার বলছে কি 400 ওয়াট এর একটি হিটার কত সময় যাবত চালালে 96 ক্যালোরি তাপ উৎপন্ন হবে আর কি। আচ্ছা, কত সময় যাবো, আমরা টি এর মান বের করতে বলছে, তাহলে একটু দেখি আমরা কি বলছে এখান থেকে। আমরা যদি এখান থেকে তাপ বের করতে চাই, তাহলে আমরা কি জানি ডাব্লিউ সমান আসলো পিটি,
বিটি, তাহলে টি এর মান বের করতে বলছে, তাহলে ডাব্লু ডিভাইড বাই আসলে পি। ডাব্লু ডাব্লু মানে হচ্ছে কাজের পরিমাণটা, কাজের পরিমাণ কত 96, বাট এটাকে আমাকে কি করতে হবে জুলে কনভার্ট করতে হবে, তার মানে 4.2 দিয়ে আমি গুণ করছি, নিলাম। নেওয়ার পরে এখানে টাইম মানে পাওয়ার, যেটা পাওয়ারটা আসলে কোথায় আসছে আবার 400, তাহলে এখান থেকে আমাকে ক্যালকুলেশন কিন্তু করা লাগবে। তো কিন্তু এই ক্যালকুলেশন করার সময় কীভাবে কাজটা করি একটু চলো দেখি। অ্যান্সারটা কিন্তু আমাদের কাছে সেকেন্ডে আসবে। আগে যদি আমরা একটা কাজ করি 10 তুলে দিছি, তাহলে 10, তাহলে একটা কাজ করলাম, আমি আরেকটা কাজ করবো এখানে 96 ইন্টু 42 ডিভাইডেড বাই আমরা একটা কাজ করবো 40 ইন্টু 100 এরকম রাখছি আর কি। তাহলে যে 42 আর 40 ধরলাম আমরা কাইন্ড অফ 1 না, হ্যাঁ 96 আর 100 প্রায় কাইন্ড অফ 1 এর মতোই তো, তাই না? তাহলে ধরো এখানে 1 এর মতো, 1 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু আছে, উপরে একটা 1 এর কাছাকাছি ভ্যালু আছে, তাহলে কি 1 বাই 1 করে কত আসবে হবে আসলে 1 হবে অ্যান্সারটা। তো তুমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারতেছো অ্যান্সারটা আসলে কি আসলে 1 সেকেন্ডের মতো অ্যান্সারটা আসবে। তো সেটা কোনটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে তোমার কাছে এই 1 নাম্বারটা হবে অ্যান্সারটা। সো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনগুলোর দিকে একটু নজর রাখতে হবে, বুঝতে পারছি? ওকে, তো আমাদের কাছে থার্ড চ্যাপ্টারটাও শেষ, এবার যাচ্ছে ফোর্থ চ্যাপ্টারে। একটু তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে এত, পথ পার্থক্য বের করতে বলছে। সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পথ পার্থক্য ডেল এক্স দিয়ে কি প্রকাশ করে, ল্যামডা ডিভাইড বাই টোয়াইস পাই ইন্টু দশা পার্থক্য, যেটা এই ফাই দিয়ে প্রকাশ করছে আর কি। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই টোয়াইস পাই, ফাই এর মান কত 3 পাই ডিভাইড বাই আসলে 2, তাহলে এই যে বাই পাই কেটে দিছি, তাহলে কত আসলো আমাদের কাছে 3 ল্যামডা ডিভাইডেড বাই 4। তাহলে 3 ল্যামডা ডিভাইডেড বাই 4 অপশনের মধ্যে আছে কিনা, হ্যাঁ এই যে আছে এই অপশনটা। এবার যে হচ্ছে পরেরটায়, নিচের কোন বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেনি আসহ কলা, বেনি আসহ কলা ধরলাম কলা এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে তরঙ্গ দৈর্ঘ্য কম, এখানে তরঙ্গ দৈর্ঘ্য আসলে বেশি, হ্যাঁ লালটা আছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে লালের কাছাকাছি যেটা আছে এটা ক্ষেত্রে তাহলে বেশি হবে, অবশ্যই বেগুনি হবে না, নীল হবে না, হলুদ হচ্ছে না, তাহলে কোনটা হবে তাহলে কমলা। তাহলে কোনটা হবে তাহলে অপশনটা অ্যান্সারটা হচ্ছে কমলা। তাহলে বেগুনিটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু লালের ক্ষেত্রে কেমন তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে বেশি, এই ব্যাপারটাকে মনে রাখতে হবে। রাখলাম। একটি রেডিও স্টেশনে 300 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের অনুষ্ঠান প্রচার করলে কম্পাঙ্ক তাহলে কত? আচ্ছা কম্পাঙ্ক বের করতে বলছে, সি সমান এফ ল্যামডা। তাহলে আমাকে বের করতে বলছে এফ এর মান, সি মানে কত আলোর বেগ 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই আমার কাছে বের করতে বলছে ল্যামডা কত, ল্যামডা আসলে 300। তাহলে কি করতে পারি আমরা হিসাবটা, এটা তাহলে থাকতেছে কত 10⁶, তাই না? বুঝছো তো কেমনে, 3 আর 3 কেটে দিছি, এদিকে 10⁻² আছে, এদিকে 10⁸ আছে, করে এত আসছে, তাহলে এত হার্জ হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা। কিন্তু ব্যাপারটা হলো কোথায় দেখো, এই যে 10⁶ হার্জ নেই, বা 10⁶ কে তো আমরা এটা লিখতেই পারি 1 মেগা হার্জ লিখতে পারি মনে হয়, কেন 10⁶ কে আমরা মেগা বলি আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা, সি নাম্বারটা হবে অ্যান্সার। এবার নিচে যাই, নিচের কোন বৈশিষ্ট্যের দ্বারা আর তরঙ্গ চেনা যায়, আর তরঙ্গ চেনা যায় হচ্ছে সমবর্তনের মাধ্যমে আর কি, ঠিক আছে। আচ্ছা এবার যাই হচ্ছে পরের পার্টে 8 নাম্বার চ্যাপ্টারে মনে হয় এটা, যে শক্তির সমতুল্য হিসেবে একটি ইলেকট্রনের স্থির ভর কত। আচ্ছা ইলেকট্রন স্থির ভর শক্তি সমতুল্য পরিমাণে বলছে, তাহলে E সমান mc², তাহলে কত আসবে এম এর মানটা, এম এর মানটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 এত কেজি। তুমি হচ্ছে যে এটা মানও জানো, সি মানে কত, সি মানে হচ্ছে তোমার কাছে 3 ইন্টু 10⁸, এটার কিন্তু আবার স্কোয়ার, এটা আসলে জুলে আসবে। তাহলে দেখি 9.1 নিছি 10⁻³ ইন্টু 9 ইন্টু 10⁻16 এটা আসতেছে জুলে, বা যাইতে হবে কোথায় ইভিতে। তাহলে ইভিতে যাওয়ার উপায়টা কি, আমাদের কাছে জুলটাকে পুরোটা যেটা আছে এই পুরোটাকে আমাকে ভাগ দিতে হবে কোথায়, 9 ইন্টু 10⁻³ ইন্টু 9 ইন্টু 10⁻16 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 দিলে আমাদের কাছে ইভি আসবে, ইলেকট্রন ভোল্টেজ আসবে। আচ্ছা এটা তো ক্যালকুলেশন করা একটু চ্যালেঞ্জ, তাই না ব্যাপারটা? আচ্ছা তাহলে কি করতে পারি আমরা দেখি তো, যদি আমরা এই 19 আর যদি এই 16টাকে যদি একটা আমলে নিই প্রথমত, তাহলে কি দাঁড়াবে উপরে গিয়ে, তাহলে উপরে আসতেছে আমাদের কাছে 10⁻³ এ থাকতেছে 10⁻³ আবার ধরো এই যে 10⁻³ আছে, তাহলে কি করতে পারি, এইটা তারপরে হলো এইটা এন্ড এইটা সবগুলো কেটে দিতে পারি আর কি মনে হয়, তাই তো? ওকে তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত আলটিমেটলি 9.1 ইন্টু 9 ডিভাইডেড বাই 1.6,
তাহলে এবার ব্যাপারটার মধ্যে আসো। তাহলে উপরে থাকলো হচ্ছে 9 ধরলাম 81 ডিভাইডেড বাই 1.6। তাহলে যদি এটা কাজ করা যায় দেখো তো, এটা যদি উপরে তুলে দিই তাহলে থাকলো কত, এখানে 10। তাহলে 81/16, তাহলে 5/16 হচ্ছে 80, তাই না? তাহলে 80 ইন্টু 80 ইন্টু আমাদের কাছে থাকলো হচ্ছে কত, হ্যাঁ 80 ইন্টু হচ্ছে আমাদের কাছে থাকতেছে 10, তাই তো? না, এই জায়গাটা মনে একটু হালকা ঝামেলা করছি, একটু ঠিক করি। কি করছি এই জায়গাটা দেখো, যে 9.9 ইন্টু হচ্ছে 9, ঠিক আছে, নিলাম ব্যাপারটা। ওকে, ছোট্ট একটা ভুল করছে, খেয়াল করছো কিনা, যে 10⁻31 না, তো ভাই আসলে কি করছে, এটাকে 3 করে নিয়ে কাজ করতেছি তখন থেকে। আচ্ছা ওয়েট করো, আমরা একটু ওই জায়গাটা ব্যাক করি। এই জায়গায় হিসাব নিকাশটার ক্ষেত্রে ছোট ভুল না, বড় একটা ভুল হয়ে গেছে। এই যে 3 এই যে 3 তাহলে এবার যদি আমরা যাই 10⁻19 এরকম ছিল আর কি। এবার কিন্তু হিসাব নিকাশটা একটু সহজ হবে, সরি ফর দ্যাট। কি হলো এখানে, এই যে 10⁻16 আর এটা কত 10⁻31, যদি হিসাব নিকাশ করি তাহলে কত আসবে, 10⁻15 আসবে আর কি। আর নিচে আছে কত 10⁻19, যদি এটা উপরে গিয়ে হিসাব নিকাশ করি, আচ্ছা এটা হিসাব নিকাশ পরে করি আর কি, একবারে সবটা করলে গুবলেট পাকছে অলরেডি একবার যেহেতু, তাই আর ঝামেলা করা যাবে না। তাহলে 81 নিচে আসলে কত 1.6, এইটুকু পর্যন্ত তো ঠিক আছে নাকি, অ্যালাইন তো? ওকে, এবার যদি আমরা এখানে দেখি, এইটা যদি কাটাকাটি করে দিই তাহলে কত আসে, 10⁻, এই যে 15 আর 19, 10⁻, তাহলে 5 হয় আর কি, তাই 10⁻4 হয়, সরি, তাহলে হচ্ছে কি 10⁻4 হয়, তাহলে 10⁻4 হয় মানলাম। তো এটা তাহলে কত আসবে, তাহলে এই জায়গায় যদি আমরা দশমিকটা উপরে তুলে দিই তাহলে উপরে গেল তাহলে কত 10, তাহলে লিখতে পারি 5×16=80। তাহলে কি লেখা যায়, 5 আর 10 গুণ করলে 50, তাহলে 50 ইন্টু 10⁻4 এত আসলো ইভি থাকতেছে আর কি, তাই তো? আচ্ছা, তাহলে 50টাকে কি ভাইয়া এরকম লিখতে পারি কিনা, 0.5 ইন্টু 10⁻6 লেখা যায় কিনা আর কি, হ্যাঁ এত ইভি লেখা যায়। 10⁻6কে আবার মেগা লেখা যায় না, তাহলে কি লেখা যায় আলটিমেটলি 0.5 MeV, মেগা ইলেকট্রন ভোল্ট। আসলে অনেক চ্যালেঞ্জিং তাই না, ভেঙে করতে গিয়ে একটা চ্যালেঞ্জ হয়ে গেল আর কি। তাহলে কত আসলো 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে কোনটা অ্যান্সারটা, অ্যান্সারটা হচ্ছে এই নাম্বারটা। আমি এই ভিডিওটা আসলে এই মাঝখানে কেটে দিব না, আমি যতটা ভুল করছি এটা তোমাদের আসলে জানার দরকার, কারণ এই জায়গাগুলোতে তোমার ভুল হয়ে যেতে পারে আর কি, তাহলে তুমি একটু খেয়াল রাখতে পারবা। এবার যাচ্ছে পরের পার্টে, ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি কাজের একক, তাই না, শক্তির একক বা কাজের একক আর কি সেটা। তাহলে কোনটা, এটা হচ্ছে সি নাম্বারটা। একটি বস্তুর মোট শক্তির পরিমাণ পরিমাপ করে স্থির অবস্থায় 3 গুণ পাওয়া গেল, তাহলে বস্তুটির দ্রুতি কত এটা বের করতে বলছে আর কি। আচ্ছা, তাহলে ফর্মুলাটাকে একটু বলি, তাহলে ভি সমান 1 মাইনাস স্থির অবস্থার শক্তি ডিভাইডেড বাই তার শক্তি, এইটা করতে হবে হচ্ছে স্কোয়ার, এটাকে রুট করে তার সাথে হচ্ছে সি মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে তোমার কাছে অ্যান্সারটা আসবে। তাহলে স্থির অবস্থার শক্তি 3 গুণ পাওয়া যায় বলছে আর কি, তাহলে 1 মাইনাস কত হবে 1/3, তার উপরে যাবে হচ্ছে স্কোয়ার রুট ইন্টু আসলো সি, তাহলে 1 মাইনাস 1/9, তার গেল রুট ইন্টু গেল সি, তাহলে কত 8/9, এটা হচ্ছে রুট ওভার ইন্টু থাকলো সি, তাহলে আলটিমেটলি কত আসবে 2√2 ডিভাইডেড বাই আসলে 3 ইন্টু সি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা, অ্যান্সারটা হবে হচ্ছে এই যে 3 নাম্বারটা হবে অ্যান্সার, বুঝতে পারছি তো? আচ্ছা, এবার যাই হচ্ছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কম্পাঙ্ক কত হবে আর কি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা ল্যামডা জানি, ল্যামডা হচ্ছে 3000 ইন্টু 10⁻⁻10 এত মিটার, অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করছে আর কি। তাহলে কম্পাঙ্ক এফ সমান 3 ইন্টু 10⁸, এটা হচ্ছে আলোর বেগ, ডিভাইড বাই 3000 ইন্টু 10⁻⁻10, এই তো ব্যাপারটা। আচ্ছা, তাহলে একটা কাজ করি, একবারে লিখি 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 3 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁻10, তাহলে 3 আর 3 কেটে দিলাম, তো এবার জন্য আমাদের কাছে হিসাব করতে সুবিধা হবে আর কি। তাহলে এটা কাটলে কি থাকতেছে 10⁸ ডিভাইডেড বাই 10⁻⁻7, তাহলে কত থাকতেছে, আমরা যদি এটা উপরে চলে যায় তাহলে 10⁻15 হার্জ হবে অ্যান্সারটা। এটা কি আসলে আছে, হ্যাঁ আছে, এই যে 10⁻15 হার্জ, এটা হচ্ছে অ্যান্সারটা আর কি, বুঝলাম? ওকে, এবার যাই
কৃষ্ণকায়ার একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে যে তাপ শক্তি নিঃসৃত হয় তা পরম তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত? এটা হচ্ছে সি, এই যে ই সমানুপাতিক T⁴। আচ্ছা, এবার বলছে কি প্লাটিনামের কার্যাপেক্ষক এত, তাই এটাকে হচ্ছে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করছি। সূচন কম্পাঙ্ক কত? তাহলে সমান এইচ এফ নট, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক হচ্ছে এফ নট। তাহলে এফ নট সমান এইটার মান কত? 6.31 ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে জুলে নিতে হবে। 1.6 ইন্টু 10⁻⁹ জুলে নিয়ে ফেলছি। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻34। আচ্ছা, তাহলে ধরুন 6 আর 6 এটাকে কেটে দিলাম আর কি কাইন্ড অফ। তাহলে কত থাকলো আমাদের কাছে? 1.6 ইন্টু কত 19 না, তাহলে এটা থাকতেছে কত আমাদের কাছে? 10⁻15 থাকবে আর কি, তাই না? যদি এই যে 34 আর আমরা যদি 19কে যদি হিসাব নিকাশ করি এরকম থাকবে। তাহলে 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻15, এটা হচ্ছে আমাদের কাছে আসবে হার্টজ, অ্যান্সারটা আসবে। এবার তাহলে দেখি, তাহলে 1 পয়েন্ট তো দিয়ে কিছু দেখতেছি না, তো 1.5 আছে দেখো, বাট প্রবলেমটা কত? 11, বাট আমার কাছে লাগতেছে কত? 15, সো দিস শুড নট বি দ্য অ্যান্সার। 1.7 আছে বাট 15, বাট আমাদের কাছে এখানে দেওয়া আছে 4 নাম্বার অপশনে দেখো 14, তো হচ্ছে না। তো একটা কাজ করা যায় কিনা খেয়াল করে দেখো তো। যদি আমরা হচ্ছে এটাকে 16 লিখি তাহলে এই পাশে কত লেখা যাবে? একটা সংখ্যা কমে যাবে, তাহলে 10⁻14 লেখা যাবে তখন। তার মানে 16 বা 15 এর মধ্যে আশেপাশে কিছু একটা, যেখানে আবার তখন 10⁻14 হবে আর কি অ্যান্সারটা। তাহলে কোনটা হবে অ্যান্সারটা বলো তো? অ্যান্সারটা হবে হচ্ছে এ নাম্বারটা। খেয়াল করতে পারতেছো? ওকে, সো এই অ্যাপ্রক্সিমেশন করে যে অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে এদিকে একটু ভালো মনে নজর রাখতে হইতেছে, তাই না? একটু খেয়াল রাখবা আর কি। নিচের কোনটি সঠিক? 1 বেকারেল সম্পর্কিত, তাহলে এটা হচ্ছে 1 নাম্বারটা সঠিক আর কি। 1 বেকারেল সমান হচ্ছে কত? 2.7 ইন্টু 10⁻11। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও ভরের মধ্যে আসলে সম্পর্ক কোনটা? ব্যাসার্ধ আর ভরের মধ্যে সম্পর্ক আসলে কোনটা? আর সমানুপাতিক a⁴ যেটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ আর ভরের মধ্যে সম্পর্ক আর কি। এবার বলছে কি 1 কেজি ভরে তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পরে ওই মৌলের এত কেজি পাওয়া যায়, মানে এটা অবশিষ্ট আছে, তাহলে মোট অর্ধায়ু কত? আচ্ছা, এটা ম্যাথটা তোমাকে না করে আমি যেটা তোমাকে শর্টকাটে একটু বলে দিতে পারি আর কি। সবগুলো প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া একটা ব্যাপার আছে। ধরো শুরুতে ছিল 1 কেজি, 1 কেজির থেকে তোমার 0.5-এ আসতে যে সময় লাগবে, ধরো যে এক্স সময় লাগছে, 0.5 থেকে আবার ওর হাফ, মানে এইটারই যদি হাফ যখন হবে তাহলে কত? 0.25। এইটা হইতেও সেম এক্স পরিমাণ সময়ই লাগবে। তুমি খেয়াল করে দেখো তো 1 কেজি থেকে কোথায় গেছে? 0.25-এ গেছে, ঠিক আছে? এই হাফ হইতে যে সময়টা, তার নামে কিন্তু আসলে হাফ লাইফ। এই এক্স এর নামে কিন্তু আসলে কি? হাফ লাইফ। এন্ড হাফ লাইফ কখনো এর দিকে চেঞ্জ হয় না, সেম থাকে। এখানেও যেটা এক্স ওখানে আসলে এক্স। তাহলে ইন টোটাল এক্সে কত আসলে? 48 দিন। তাহলে 2x সমান হইলো 48, তাহলে এক্স সমান আসলে 24। তো তুমি চাইলে এটাকে শর্ট করে এটাকে এভাবে সলভ করে ফেলতে পারবা আর কি। অ্যান্ড তুমি চাইলে আসলে ফর্মুলা দিয়ে তো সলভ করতে পারবা। এন ডিভাইড বাই আসলে এন নট সমান আসলে e⁻⁻λt, এখান থেকে তুমি সলভ করতে পারবা, সেম অ্যান্সারই আসলে আসবে আর কি। এবার ব্যাপারটা তুমি একটু মনে রাখবা, হ্যাঁ? ওকে, এবার যাই হচ্ছে পরেরটা। সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? হ্যাঁ, ফিউশন পদ্ধতিতে সৌরশক্তিটা সৃষ্টি হয় আর কি। ওই যে হাইড্রোজেন হাইড্রোজেন যোগ করে করে ধরো হিলিয়াম তৈরি করছে, ছোট ছোট এই পরমাণুগুলো মিলে বড় পরমাণু তৈরি করার প্রসেসকে বলা হয় ফিউশন বলে আর কি। এই পদ্ধতিতেই আসলে তৈরি হয় সৌরশক্তিটা। সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি পায়? একই টাইপের প্রশ্ন হয়ে গেছে, তাই না? নিউক্লিয়ার ফিউশনে হবে আর কি। তাহলে কোনটা হলো? ফিউশন, বি নাম্বারটা আর কি অ্যান্সারটা, ফিউশনের মাধ্যমে। বি কেয়ারফুল। রেডনের অর্ধায়ু যদি 4 দিন হয় তাহলে এর গড় আয়ু কত আর কি? আচ্ছা, গড় আয়ু বের করতে হবে। গড় আয়ুটাকে টাউ দিয়ে প্রকাশ করছে, এটা হচ্ছে t½ মানে অর্ধায়ু ডিভাইড বাই হলো লন 2। এটা হচ্ছে আমাদের কাছে গড় আয়ু নির্ণয়ের ফর্মুলা। তাহলে t½ কত? 4, লন 2 এর মান হচ্ছে 0.693 এরকম। তাহলে কোনটা হবে অ্যান্সারটা দেখি একটু। তাহলে এখানে একটা কাজ করি, 4 আছে তো, তাহলে এখান থেকে আমরা উপরে দিলাম 1000, তাহলে হলো কত? 4000 ডিভাইড বাই 693, ধরো 700-র মতো অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 700 দিয়ে আমি কি করছি? 4000-কে ভাগ করতেছি, তাহলে কত হয়? তাহলে হচ্ছে 5×7=35, তাই না? তাহলে 5 পয়েন্ট সামথিং হয় না? ধরো 700-র মতো, এর হচ্ছে কত আসলে? 4000, তাহলে কি আসবে? 5-এর বেশি হবে, তাহলে 5 পয়েন্ট সামথিং আর কি, এরকম আসবে কিন্তু। বাট 6 কিন্তু না, কারণ 6 সাথে 42 মানে আবার 4000-এর বেশি হয়ে যায়। তাহলে অ্যান্সারটা তাহলে কোনটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা। বুঝতে পারছি তো নাকি? এখানে করলে 5 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সারটা, গেল।
কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান যদি এত হয়, মানে ল্যামডার মান এত হলে, তাহলে অর্ধায়ু কত? অর্ধায়ু হচ্ছে টি হাফ সমান হইল লন 2 ডিভাইড বাই হলো ল্যামডা। তাহলে ল্যামডা লন 2 মানে হচ্ছে কত? 0.693 ডিভাইডেড বাই ল্যামডার মান হচ্ছে কত? 0.00385। তার উপায় কি? এইটাকে কাটলে উপরে আসবে 10⁻³ এইটাকে করলে উপরে আসবে 10⁵ গেল। তাহলে 385 আর হচ্ছে 693 অ্যাপ্রক্সিমেটলি কত? এইটাকে অ্যাপ্রক্সিমেটলি করলে তাহলে কত আসে আর কি? 3 দুগুণে 6 ধরলাম 2 এর কাছাকাছি আর কি। অ্যাপ্রক্সিমেটলি যদি করি তাহলে 2 এর মতো, বাট নট এক্স্যাক্টলি 2। এটা হচ্ছে 2 এর মতো, নট এক্স্যাক্টলি 2। ধরলাম হচ্ছে 1.8 বা 1.9 এরকম টাইপের কিছু একটা। আর এই পাশে 3 আছে, এখানে 5 আছে, তাহলে কত আসবে? ধরো যে 1.9, তাহলে কত হলো? তাহলে 10⁻²। তাহলে থাকলো কত? ধরো 190 এর মতো। এত থাকলে কি? এত আসতেছে আমাদের কাছে সেকেন্ড, বাট এটা তাহলে আসলে ইকুইভ্যালেন্ট টু কত মিনিট? তাহলে 60 মিনিট, 60 সেকেন্ডে আসলে 1 মিনিট, তাহলে হচ্ছে এরকম করতে পারি, তাহলে কি 3 মিনিট। তাহলে যদি আমরা এটাকে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখি, তাহলে অ্যান্সারটা তাহলে কত আসবে? 3 মিনিটের মতো আসবে অ্যান্সারটা আর কি। সো আমি প্রতিটা প্রশ্নই আসলে এখানে অ্যাপ্রক্সিমেট করে করে ইউজ করছি। সো তোমাকে আসলে অ্যাপ্রক্সিমেট করে করে তোমাকে আসলে ইউজ করতে হবে, বারবার কথাটাকে বলতেছি। হাইড্রোজেন অ্যাটমের সর্বনিম্ন অবস্থানের শক্তি আসলে কত? এটা আসলে E1, যেটাকে আমরা কেমিস্ট্রিতেও পড়ছি অবশ্যই, যে -13.6 EV, এটাকে আমরা E1 বলতেছি। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের শক্তির এত -13.6 EV। সো আগের প্রশ্নের সাথে মিল আছে। তো তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত? আচ্ছা, En সমান E1 ডিভাইডেড বাই n স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে E1 এর মান কত? -13.6 EV। n স্কোয়ার মানে কি? 3 নাম্বার কক্ষপথ বলছে, তাহলে হলো 9। তাহলে 13কে 9 দিয়ে ভাগ করে তাহলে কত হয়? 1 পয়েন্ট সামথিং হবে না? 1 পয়েন্ট সামথিং হবে না? 1 পয়েন্ট সামথিং EV, সামনে থাকবে একটা মাইনাস। তাহলে 1 পয়েন্ট সামথিং যদি হয়, আমাদের অপশন দেখি, 3.6 সো হবে না, 4.6 সো হবে না, 13.6 প্লাস অবশ্যই হবে না, তাহলে -13 -1.5 EV এটা হবে আর কি। এদিকে খেয়াল রাখবা। আলফা কণা আসলে কি? আলফা কণা হইল এই যে আলফা কণা হইল 2 4 2 প্লাস দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে কোনটা হইল? 1 নাম্বারটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এরপরে যাও, বিটা ক্ষয়ের একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে কণাটি নির্গত হয় তা আসলে কোনটা? এটা আসলে ইলেকট্রন নির্গত হয়। এটা আসলে কোনটা নির্গত হয়? ইলেকট্রন নির্গত হয়। এবার বলছে কি, পরমাণুর বোমা তৈরির জন্য কোনটি প্রয়োজন হয়? ইউরেনিয়াম 235টা প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে? এটা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টারে চলে আসছে আমরা। 99 16 এর পরের সংখ্যাটি আসলে কত? তো তোমার আসলে এটা কত? আসলে 9a 16 এরকম। তারপরে আসলে কোনটা? পি টাইপ অর্ধপরিবাহীর জন্য, মানে পজিটিভ টাইপ, যেখানে আসলে হোল থাকবে, অর্থাৎ যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? তাহলে অর্ধপরিবাহীর জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মিশ্রিত করতে হয়? পি টাইপ মানে আসলে কি? গ্রুপ 3। পি টাইপ মানে আসলে গ্রুপ 3। কেন? মানে গ্রুপ 3 মানে কি? গ্রুপ 13 টা ধরো আর কি। কেন? কারণ সেখানে আসলে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে কে আছে? বোরন, অ্যালুমিনিয়াম যারা আছে এরা। তো এরা হচ্ছে কোনটা? এটা। আর গ্রুপ 5 যদি হয়, অর্থাৎ 15 যেটা হয়, নাইট্রোজেন এর যে গ্রুপটা আছে, ফসফরাস বা অ্যান্টিমনি যেটা, সেটা আসলে তোমার কাছে এন টাইপ কিন্তু আর কি। এটা মাথায় রাখতে হবে। একটি পিএন জাংশনের গতীয় রোধ এত, তার মানে হচ্ছে এটা আর, গতীয় রোধ ডেল আর, এটা হচ্ছে ডেল ভি, বিভব পার্থক্য হচ্ছে এত। আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হবে? তড়িৎ প্রবাহের পরিবর্তন বলছে, তাহলে আই সমান, তাহলে কি হবে? ডেল ভি ডিভাইডেড বাই ডেল আর। ডেল ভি এর মান কত? 0.2। ডেল আর এর মান কত? ডেল আর এর মান হচ্ছে 40। তাহলে এটা কাজ করি, এই যে এটাকে আবার 10 করে দিছি, তাহলে 2 ডিভাইডেড বাই এরকম তো 400, তাহলে কত আসতেছে? 1 ডিভাইডেড বাই 200, তাই না? তাহলে কি লেখা যায়? 1/2 ইন্টু 1/100 লেখা যায় তো। এটা মানে আসলে কত? এটা মানে হচ্ছে 0.5 ইন্টু 10⁻²। এইটা আসলে আমাদের কাছে এম্পিয়ার, বাট আমাদের কাছে আছে কি? দেখো অপশনের মধ্যে সব মিলি এম্পিয়ার করা। তাহলে কি লেখা যায়? এটাকে লেখা যায় 5 ইন্টু 10⁻³ এত এম্পিয়ার লেখা যায়, অর্থাৎ 5 মিলি এম্পিয়ার লেখা যায়। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা হবে আর কি। ওকে, সো এই তো টপ 50 এমসিকিউ আসলে সলভ করে ফেলছি। সো যতগুলো টাইপ হয় মোটামুটি সবগুলো টাইপ কভার করছে ভাইয়া। তো তোমার যে কাজটা করতে হবে, এই সবগুলো জিনিসটাকে আমলে নিয়ে এক্সাম হলে গিয়ে বসতে হবে আর কি। আর এক্সাম হলে একটা জিনিস
বি কেয়ারফুল, মাথায় রাখবা, হ্যাঁ? যে মানুষ পরিশ্রম করলে কখনো হারে না, বরং শেখে। তো তুমি যদি পরিশ্রম করে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি সলভ করছি, সেই সলভগুলো তুমি যদি একা, একা বসে, বসে আবারও করো, তখন তুমি দেখবা এই যে তুমি পরিশ্রমটা করলা না, এই পরিশ্রম থেকে তুমি যেটা শিখবা, তুমি যদি না শিখে জাস্ট তুমি শুধুমাত্র এটা সলভ করে যাও, তাহলে কিন্তু তুমি শিখলা না। তুমি যে শিখবা না, এই শিক্ষাটা তোমার কখনো আসলে তোমাকে বৃথা যাবে না। কোনো না কোনো একদিন আসলে কাজে লাগবে আরকি। ঠিক আছে? সো আমি তোমাকে একটা কথা বলব, পরিশ্রম করো। পরিশ্রম করে তুমি আসলে কখনো হারবা না। তুমি অবশ্যই, অবশ্যই কিছু না কিছু শিখবা। আর শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই শেখা কোনো না কোনো একদিন কাজে লাগবেই লাগবে আরকি। সো ব্লাইন্ডলি শিখতে থাকো, আগায়ে যাও। দেখবা আল্লাহ পাক তোমার জীবনে তোমার জন্য যতটুকু বরাদ্দ আছে সবটুকু পাওয়ার যে জার্নিটা, এই জার্নিটা সহজ হবে আরকি।